সুফিয়ান চৌধুরীর সাথে রূপকথা মায়া চৌধুরীর ব্যাপারে সব কিছু শেয়ার করলো। কিভাবে মায়া চৌধুরীকে ক্যালিফোর্নিয়ার রাস্তায় পাওয়া গিয়েছে সেটাও সবিস্তারে জানালো। পুরো ঘটনা শুনে শিউরে উঠলেন সুফিয়ান আর রেখা। সুফিয়ান অকথ্য ভাষায় রুদ্রকে বেশ গালাগালিও করলেন, কিন্তু অবশেষে সারফরাজ যে জীবিত অবস্থায় তার মাকে ফিরে পেয়েছে এটা নিয়ে শুকরিয়া আদায় করলেন। সুফিয়ানের থেকে ফোন নিয়ে রেখা বলে উঠলেন, তুমি ওনাকে দেখে রেখো রূপকথা, বেচারি এতগুলো বছর অনেক সাফার করেছেন। উনি সুস্থ হলে তাড়াতাড়ি দেশে ফিরে এসো। তোমাকে ছাড়া থাকতে আমাদেরও ভালো লাগছে না। দরকার হলে সারফরাজের মাকে সহ নিয়ে এসো, উনি না হয় আমাদের সাথেই থাকবেন। রূপকথা মাথা ঝাঁকিয়ে বলে উঠল, ঠিক আছে, আমি এখন রাখছি। এখানে এখন ভোর সকাল, আমাকে সকালের ব্রেকফাস্ট বানাতে হবে সবার জন্য। রেখা ঘড়িতে নজর বুলালেন, তাদের এখানে কেবল সন্ধে নামলো আর ওখানে ভোর। রেখা আর কথা বাড়ালো না, মেয়েকে সাহস দিয়ে ফোন রেখে সুফিয়ানের উদ্দেশ্যে বলে উঠলেন, মেয়েটা হুট করেই বড় হয়ে গেল, তাই না কথার বাবা? মেয়ে বড় হবার কথা শুনে সুফিয়ানের বুকে সূক্ষ্ম ব্যথা অনুভব হলো। তিনি বুক মালিশ করতে করতে বলে উঠলেন, একদিন মেয়েটা আমাদের রেখে পরের ঘরে চলে যাবে, তখন কিভাবে থাকবো আমরা বলো তো? রেখা তপ্তশ্বাস ফেললেন, এরপর প্রসঙ্গ পাল্টে বললেন, তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। রেখা উঠে চলে গেলেন কিচেনে, কিন্তু সুফিয়ানের মন থেকে ব্যথা সরল না। তিনি আনমনে ভাবতে লাগলেন, সারফরাজের সাথে রূপকথার বিয়ে হলে রূপকথা আজীবন বিদেশের মাটিতে থাকবে, বাবা মায়ের ধরা ছোঁয়ার বাইরে। ভিডিও কলই শেষ ভরসা থাকবে তখন। মন চাইলেও তখন আর মেয়ের হাতটা পরম ভালোবাসায় স্পর্শ করা যাবে না, খাওয়া যাবে না আদর মাখা চুমো। মন খারাপের বিষণ্ণ বিকেলে রূপকথাকে নিয়ে বাগানের বেঞ্চে বসে আর সন্ধ্যা তারাটাও দেখা হবে না। বাবা আর মেয়ের মাঝে থাকবে হাজার হাজার কিলোমিটারের দূরত্ব। নিয়তি বুঝি এতটাই নিষ্ঠুর কন্যার পিতার জন্য? সুফিয়ান মন থেকে হতাশা দূর করতে চাইলেন, কিন্তু তা আরো জেঁকে বসলো। সুফিয়ান পকেট হাতড়ে ফোন বের করলেন, এরপর ডায়াল করলেন এসপি আবির মাহতাবের নম্বর। ফোন রিং হতেই আবির ফোন তুলল। স্ক্রিনে সুফিয়ান চৌধুরীর নম্বর। হ্যালো স্যার, ভালো আছেন? ম্যাডামের শরীর ভালো? পুলকিত হয়ে প্রশ্নগুলো জিজ্ঞেস করলো আবির, কিন্তু সুফিয়ান চৌধুরী থমথমে গম্ভীর গলায় বলে উঠলেন, কন্যা সন্তানের বাবা হয়েছ আবির, মেয়েকে হৃদয়ের সব ভালোবাসা ডিংড়ে দিও না। মেয়ে বড় হয়ে পরের ঘরে চলে গেলে সইতে পারবে না, কলিজা ছিঁড়ে হৃদয়ে ক্ষতবিক্ষত হবে। আর কথা বলতে পারলেন না সুফিয়ান। তার গলা ভার হলো। খট করে লাইন কেটে দিয়ে চোখের কোণে জমা জল মুছে নিলেন। এরপর মনে মনে বলে উঠলেন, দরকার পড়লে ঘর শ্বশুর হয়ে মেয়ের জামাই বাড়িতে গিয়ে উঠবো। ঘর জামাই হতে পারলে ঘর শ্বশুর হওয়া যাবে না কেন? মনে মনে কথাটি ভেবে সারফরাজের নম্বর ডায়াল করলেন সুফিয়ান। রিং বেজে ফোন কেটে গেল, সারফরাজ তুলল না। সুফিয়ান দাঁত পিষে ঠোঁট কামড়ে সারফরাজকে কয়েক দফা গালাগালি করলেন। গালাগাল শেষ হতে না হতেই সারফরাজের ফিরতি ফোন এলো। সুফিয়ান কপাল মুখ কুঁচকে রিসিভ করলেন, তা যেন মুখে করল্লার রস চালান করেছেন মাত্রই। সুফিয়ান হ্যালো বলবার আগেই ঘুম জড়ানো কণ্ঠে সারফরাজ বলে উঠল, সকাল সকাল জ্বালাতন করতে এসে গেছেন না? সারা রাত পর একটু ঘুমালাম, সহ্য হলো না। আচ্ছা, আপনার কোন জন্মের শত্রু আমি বলুন তো? সুফিয়ান গলা উঁচিয়ে বললেন, শোন অত ছাড়া, তুই আমার আজীবনের শত্রু। তোর কারণে আমার মেয়ে আমার হাত ছাড়া হয়েছে। তোকে তো আমি শুয়োর কোথাকার। বলেই থেমে গেলেন সুফিয়ান। সারফরাজ কিটকিটিয়ে হাসল সুফিয়ানের মেকির আগে। এরপর বলে উঠল, গত রাতে ঝাল তরকারি দিয়ে ভাত খেয়েছিলেন বুঝি? নিচে উনুনের ন্যায় জ্বলছে, তাই না? তাই বিষ যাতে কল করে আমার ঘুম ভাঙালেন। সুফিয়ান ধমকে বলে উঠলেন, গজব পড়ুক তোর মুখে, খালি বিশ্রী কথাবার্তা নিয়ে ঘুরে সারাক্ষণ, ফাতরা ছেলে কোথাকার। তাইলে ফোন করেছেন কেন? অবাক হয়ে জানতে চাইল সারফরাজ। সুফিয়ান এবার নড়ে চড়ে বসলেন, কেশে গলা ছাড়লেন, এরপর বলতে আরম্ভ করলেন, শোন ফাজিল ছেলে, আমি কিন্তু আমার মেয়েকে ছাড়া থাকতে পারবো না। আমি কিন্তু ঘর শ্বশুর থাকবো। যদি অমত করেছিস তবে মেয়ে পাবি না। শর্তে রাজি আছিস কিনা বল। সুফিয়ানের কথাগুলো সারফরাজের ঘুমন্ত মস্তিষ্কে ক্যাচ করতে সময় লাগলো।
যখন পুরোটা সারফরাজের মাথায় খেলে গেল, সারফরাজ চোখ বড় বড় করে উঠে বসলো। এরপর গায়ের ব্ল্যাঙ্কেট সরাতে সরাতে উচ্ছ্বসিত গলায় বলল, আমার বিয়ে কবে কমিশনার সাহেব? উফ, কতদিন ধরে এই দিনের স্বপ্ন দেখছি। আপনার মেয়েকে বিয়ে করে বুকে জড়িয়ে ধরে ঘুমাবো। ওহুরে, কি সুন্দর সকাল আজ। ইস, আচ্ছা বিয়েটা কবে? সুফিয়ান নাক ফুলিয়ে চট করে বলে উঠলেন, লাল শুক্রবার, যেই মাসে লাল শুক্রবার হবে এই মাসে। তোর বিয়ে শালার বেটা। সত্যি রাজি না হয়ে সে ঘুমোতে চলে এসেছে আমার মেয়েকে ধরে। বলেই ফোন কেটে দিলেন। সারফরাজ কেটে যাওয়া ফোনের পানে কতক্ষণ দৃষ্টি স্থির করে রাখলো। এরপর মাথা চুলকে ঠোঁট কামড়ে বলে উঠল। আমার বিয়ে? ভাবতেই লজ্জায় লাল হলো সারফরাজের সফেদ গাল। লজ্জায় সারফরাজ কম্বলের তলায় লুকালো। এরপর আবার মাথা বের করে বলে উঠল। আমার বিয়ে? রান্নাঘরে টুকটাক হাতের কাজ সেরে নিল রূপকথা। এরপর কি নাস্তা বানাবে এটা নিয়ে ভাবতে লাগলো। রেখা কখনোই তাকে রান্নাঘরের আশেপাশে যেতে দেয়নি। হালকা নুডলস, পাস্তা আর ডিম ভাজি, আলু ভর্তা করতে পারে রূপকথা। একদিন সারফরাজি রান্না করে খাইয়েছে তাকে। কিন্তু গতরাতে লস অ্যাঞ্জেলস থেকে ভোরে ফিরেছে সারফরাজ। উঠবে কখন তার ঠিক নেই। এদিকে মায়া চৌধুরীর সকালে মেডিসিন রয়েছে। ডক্টর বলেছে টাইম টু টাইম মেডিসিনগুলো দিতে। এখন সারফরাজ কখন উঠবে সেই আশায় বসে থাকলে কারোর পেটে দানাপানি পড়বে না। অভিরূপটারও আসার কোনো নাম নেই। নানান ভাবনা ভাবতে ভাবতে রূপকথা ভাবলো সে রুটি আর ডিম ভাজি করবে। যদিও আজই প্রথম রুটি বানাতে চলেছে সে। কুলসুমের কাছে বহুবার দেখা হয়েছে এই ক্রিয়াকর্ম। এহেন বিশেষ কিছু নয়। রুটি বানানোর জন্য আধ্যাত্মিক কোনো জ্ঞানেরও প্রয়োজন নেই। আটা পানি দিয়ে মাখলে আর বেলনি দিয়ে বেললেই হয়ে যায় গোল গোল রুটি। যেই ভাবনা সেই কাজ। গামলা ভর্তি ময়দা ঢাললো রূপকথা। এরপর গপাগপ হাতে পানি ঢাললো। যখন হাত লাগিয়ে মাখাতে গেল তখন সেগুলো ছিটকে হাতে লেগে এলো। এবার এই ভরা শীতে ঘাম ছুটলো রূপকথার। সে কলসুমের মতো টাইট করে মাখতে পারছে না এগুলো। কেমন সব ঢিলে ঢালা হয়ে গেছে। এবার দুই হাত লাগালো। মুসিবত আরো বাড়লো দুধাপ। এবার দুই হাতই আঠালো চিটকে চিটকে হলো। দুই হাত গামলা থেকে তুলে চোখের সামনে এনে বিস্ফোরিত নজর বুলালো রূপকথা। মস্তিষ্ক জানালো পানি বোধহয় বেশি পড়েছে। টাইট করার জন্য আটা প্রয়োজন। রূপকথা ইচ্ছে মতো আটা ঢেলে মাখতে লাগলো। এবার গামলা ভরে গেল। রূপকথার হাত ধরে এলো। সে এতগুলো খামির মাখাতেই পারছে না। এবার রুটি হবে কি করে তবে? সারফরাজের আর ঘুম হলো না। সে ফ্রেশ হয়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। সিঁড়ি ধরে নামতে নামতে দেখলো রান্নাঘরে নাজেহাল অবস্থা। রূপকথা কিছু করছে। চোখ বাঁকা করে ভ্রু কুঁচকে সারফরাজ বোঝার চেষ্টা করলো। ইয়ে, শালি কার কিয়া রাহি হে। সারফরাজ তড়িৎ পা চালিয়ে কিচেনে এলো। এরপর চারপাশের অবস্থা দেখে রূপকথার পিছনে এসে দাঁড়ালো। চিন্তিত রূপকথার লতানো কোমর জড়িয়ে কাঁধে থুতনি রেখে সারফরাজ ফিক করে হেসে দিয়ে শুধালো। কয় হাজার মানুষের রুটি বানাতে বসেছো জান? রূপকথা আটা মাখা আঠালো হাত উঁচু রেখেই ঠোঁট উল্টে বলে উঠল, রুটি হচ্ছে না কেন? সারফরাজ রূপকথাকে কোমরে ধরে বেসিন সারফেসের উপর বসালো। এরপর রূপকথার পানে গভীর নজর বুলালো। মেয়েটির নাকে, গালে, কপালে ময়দার ছড়াছড়ি। সারফরাজ তপ্তশ্বাস ফেলে একটা কিচেন টিস্যু নিয়ে রূপকথার নাক, গাল, কপাল মুছে বলে উঠল, আমাকে ডাকলে না কেন? তুমি সকালে এসে ঘুমালে তাই জন্য। সারফরাজ আটা ভর্তি গামলা দূরে সরিয়ে পোলাও চাল বের করলো। এরপর ঘচঘচ করে কয়েক পদের সবজি কেটে পাতলা খিচুড়ি বসালো। ওপর চুলায় ডিম ভাজলো। ফ্রিজ থেকে ছোট চিংড়ি নামিয়ে ভর্তার জন্য রেডি করে নিল। প্রেসার কুকারে দিয়ে দিল আলু সেদ্ধ। রূপকথা অবাক নয়নে সারফরাজের হাতের কাজ দেখলো। সবকিছু গোছানো পরিপাটি। রূপকথার মনে হলো সারফরাজ মেয়েরূপী পুরুষ মানুষ। নয়তো মেয়েদের মতো নিখুঁত করে একটা ছেলে কি করে সব মেনটেন করতে পারে। রূপকথার ভাবনা শেষ হবার আগে প্রেসার কুকারে সিটি দিল। রূপকথা আনমনে চমকে উঠল। সারফরাজ অল্প হেসে রূপকথার নাক টেনে বলে উঠল, এত ভয় কোথায় থাকেন? রূপকথা উত্তর করল না। কিচেন অ্যাপ্রনে সারফরাজকে কেমন অসহ্য সুন্দর লাগছে। বেহায়া নজরে রূপকথা ড্যাব ড্যাব করে সারফরাজকে দেখতে লাগলো। সারফরাজ রূপকথার চাহনিতে প্রশস্ত হেসে শুধালো, এভাবে কি দেখছো? আমার কাজ করতে অস্বস্তি হচ্ছে?
কিন্তু আমার ভালো লাগছে। চট করে আনমনে উত্তর করলো রূপকথা। রূপকথার উত্তরে কাজ ফেলে রূপকথার একদম সন্নিকটে এলো সারফরাজ। এরপর কপালে কপাল ঠেকালো, তাতেও বিন্দু মাত্র পলক ফেললো না রূপকথা। সারফরাজ রূপকথার চোখের পানে তাকিয়ে ফিসফিস করে বলে উঠল, ভেবেছিলাম আমি একাই বোধ হয় নির্লজ্জম, কিন্তু এখন তো দেখছি তুমি আমাকেও চাপিয়ে। রূপকথা সারফরাজের ঠোঁটে আঙ্গুল বুলিয়ে বলে উঠল, তোমাকে অপলক দেখার জন্য যদি আমাকে নির্লজ্জ খেতাবে ভূষিত হতে হয় তবে আমি তাই। কন্ট্রোলেস হতে ইচ্ছে করছে। বলেই রূপকথার গলার ভাঁজে মুখ নামানো সারফরাজ। এমন সময় মায়া মিহি গলায় বলে উঠল, কি করছো তোমরা? মায়ার গলা কর্ণকুহরে বাড়ি খেতেই সারফরাজকে সজোরে এক লাথি মারল রূপকথা। তাল সামলাতে না পেরে সারফরাজ দূরে ছিটকে গেল। রূপকথার শরীর ঝেড়ে তাড়াহুড়ো করে নেমে বলে উঠল, কিছু না আন্টি, রান্না করছিলাম। মায়া হাসি মুখে বলে উঠল। খিদে পেয়েছে আমার। রূপকথা মায়াকে নিয়ে একটা চেয়ারে বসিয়ে বলে উঠল, একটু অপেক্ষা করুন, এখনই হয়ে যাবে। সারফরাজ গজগজ করতে করতে খিচুড়ি আর ডিম ভাজা টেবিলে এনে রাখলো। এরপর কড়া গলায় রূপকথাকে বলল, এখানে বসে বসে খাওয়া চলবে না, যাও শিলপাটায় চিংড়ি বাটো। সারফরাজের কঠিন মুখের পানে তাকিয়ে রূপকথা মুখ বেঁকিয়ে বলে উঠল, মাত্রই বর্ষাকাল চলছিল আর এখনই ভাদ্র মাস হয়ে গেল, এত খড়খড়ে? সারফরাজ ব্যস্ত হাতে আলু ছিলতে ছিলতে বলে উঠল, যতই নষ্টের মূল তুমি। খুব শীঘ্রই বাপের কাছে পাঠানোর ব্যবস্থা করছি, দাঁড়াও। বাপ মেয়ে দুটোই জ্বালিয়ে জীবন ছাড়খাড় করে দিচ্ছে, দূরসাতা আলু ছেলে না কেন? মায়া প্লেটে খিচুড়ি নিতে নিতে বলে উঠল। মেয়েটা কি তোমার বউ বাবা? সারফরাজ আর চোখে রূপকথাকে দেখলো, এরপর উত্তর করলো, ঠিক বউ না, কিন্তু বউর চাইতে কম কিছু নাম। ও আমার জ্বালাতুনের নাম। মায়া অবাক হয়ে শুধালো, সে আবার কি? আলু ভর্তার বাটি মায়ার সামনে রেখে সারফরাজ চেয়ার টেনে বসতে বসতে বলে উঠল, জ্বালাতে জ্বালাতে ভাজা ভাজা করে ফেলেছে মা। সেই ছোট্ট থেকে জ্বালাচ্ছি, এখনও চালিয়ে যাচ্ছে, কোনোভাবেই পালাতে পারছি না। রূপকথা মায়ার অপোজিটে বসে বলে উঠল, আপনার ছেলে কিন্তু এবার বেশি বেশি বলছে আন্টি, আমি কিন্তু এবার চুপ থাকবো না বলে দিলাম। রূপকথা আর সারফরাজের খুনসুটিময় ঝগড়ায় মন খুলে হাসলেন মায়া। দীর্ঘ বছর পর আজ রাতে শান্তির নিদ্রায় গিয়েছিলেন তিনি, সেই সাথে সকাল সকাল মনটাও ফুরফুরে লাগছে। খিচুড়ির লোকমা মুখে তুলে মায়া রূপকথাকে আদুরে গলায় শুধালো, তোমার নাম কি মা? রূপকথা মিষ্টি হেসে উত্তর করল, রূপকথা। সারফরাজ রূপকথাকে চোখ টিপে বলে উঠল, ও মিথ্যা বলছে মা, ওর নাম রূপকথা নয়, জ্বালাতুন্নেস নাম। সারফরাজের বাচ্চা সারফরাজ বলেই জুসের গ্লাস থেকে সারফরাজের উপর জুস ছুঁড়ে মারল রূপকথা। জিভ দিয়ে ঠোঁটের আশেপাশের জুস চেখে সারফরাজ বলল, জুসে চিনি দাওনি জ্বালাতুন্নেস নাম। রূপকথা কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আপনার ছেলে একটা জঘন্য বজ্জাত আন্টি, শাসন করে একটু মানুষ করুন, নয়তো আমি ওর মাথা ফাটিয়ে দেব। বলেই না খেয়ে টেবিল ছেড়ে উঠে গেল রূপকথা। মায়া আলু ভর্তা দিয়ে খিচুড়ি মুখে তুলে চোখ বুজে ফেললেন। এই স্বাদ তার খুব চেনা। কর্নেল সাহেব এভাবে তাজা ধনিয়া পাতা, কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভর্তা করতেন। গরম ভাত আর ঘিয়ের সাথে বেশ লাগতো। স্বামীর কথা মনে পড়তেই চোখের কোণে জল গড়ালো মায়ার। আরো বেশি করে আলু ভর্তা মুখে পুড়ে মাথা নিচু করে ফেললেন মায়া। এরপর বলে উঠলেন, বাবার থেকে শিখেছিস? সারফরাজ হাত গুটিয়ে ভারী শ্বাস ফেলল, এরপর বলল, যেদিন তুমি হাত ভেঙে CMH-এ ভর্তি ছিলে, তখন পাপা আর আমি রান্না করে খেয়েছিলাম, তখনই দেখা হয়েছে। হাত ভাঙার ঝাপসা স্মৃতি মনে পড়ল মায়ার। এরপর বলল, খুব দুষ্টু ছিলি তুই, বেকায়দায় ঝাঁপ মেরেছিলি আমার ওপর, তাই না? সারফরাজ চোখের জল মুছে বলে উঠল, আমি এখন শান্ত হয়ে গেছি মা, আর চাপাচাপি করি না, তোমায় আর ব্যথা দিব না। এখন থেকে পাপার মতো তোমায় আগলে রাখবো। মায়া নিঃশব্দে খাওয়া আরম্ভ করলো। এরপর বললেন, থেকে থেকে মাথায় অনেক স্মৃতি ভেসে ওঠে, কিন্তু পরক্ষণেই ভুলে যাই। আমি কবে নাগাদ সুস্থ হব বাবা? সারফরাজ ভাঙা গলায় বলল, খুব শীঘ্রই।
অভিরূপের পরিবারের সকলের ভিসা হয়ে গেছে ক্যালিফোর্নিয়ার। সেই সুসংবাদ দিতেই দুপুরের আগে আগে নেলিদের বাড়ি এলো অভি। অভিকে পেয়ে বেশ খুশি হলেন সেলিনা। আমজাদ হায়দার ছাদ বাগান থেকে দৌড়ে এসে কুশলাদি বিনিময় করে সোফায় বসালেন। অভিরূপ চলে যাবে শুনে আমজাদ সেলিনা দুজনেই মন খারাপ করলেন। নেলি দূর থেকে শুনেই কেঁদে ফেলল। অভিরূপ চলে গেলে সে কিভাবে থাকবে? তাছাড়া 5টা বছর কি চারটিখানি কথা? কিন্তু নিজের ভবিষ্যতের ভাবনা ভেবে নিজেকে বোঝালো নেলি। সেলিনা অভিরূপকে বোঝালো, বাবা, মাঝে মাঝে বেড়াতে এসো, আর নীলির জন্য অপেক্ষা করো। ও তোমাকে বেশ পছন্দ করে। আমজাদ হায়দার একটু মন ভার করলেন। পরক্ষণেই অভিরূপের হাত টেনে ধরে বলে উঠলেন, ছাদে বড় বড় গেন্ডারি হয়েছে, রসে ভরা, চলো খাবে। অভিরূপ অল্প হেসে আমজাদ হায়দারের সাথে ছাদে গেল। ছাদের এক কোণে পাতা চেয়ারে অভিকে বসতে দিয়ে একটা মোটা বড় গ্যান্ডারি নিয়ে এলেন আমজাদ। এরপর অভির হাতে দিতে দিতে বলে উঠলেন, নেলির মনটা আজকাল খুব ভার, সব বুঝতে পারি, কিন্তু আমি নিরুপায়। বলছিলাম, যদি তোমাদের আকত করিয়ে রাখি, ওই নেলি মাঝে মাঝে গেল এলো, কোনো সমস্যা আছে? আমার মনে হচ্ছে তুমি চলে গেলে নেলি সম্পর্ক থাকবে কি থাকবে না এই ভয়ে পড়াশোনায় মনোযোগী হতে পারবে না। কিন্তু মেয়ে নাম করা ডক্টর হবে, এ আমার বহুদিনের স্বপ্ন বাবা। অভিরূপ যেন মেঘ না চাইতেই বৃষ্টি পেল। অধিক উত্তেজনায় দাঁড়িয়ে বলে উঠল, ডেট সিলেক্ট করে আমায় জানাবেন। আপনারা যেভাবেই চান আমি ওইভাবেই রাজি। সন্ধ্যার পর থেকেই সিয়েরা ফরেস্টে শীতের প্রকোপ নামল, বাকি দিনগুলোর চাইতে কঠিন রূপে। ফায়ার প্লেসের মৃদু আগুন আজ শরীরকে উষ্ণ করতে পারছে না। শরীর কেমন কেঁপে কেঁপে শিউরে কাঁটা দিয়ে উঠছে। শো শো শব্দে বাইরে বাতাস প্রবাহিত হচ্ছে। আকাশের উজ্জ্বল চাঁদটা আজ মেঘ আর ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। ক্যালিফোর্নিয়া এসেছে পর্যন্ত এমন আবহাওয়া দেখেনি রূপকথা। রূপকথার মন বলল আজ রাতে বোধহয় বৃষ্টি হবে, কিন্তু রূপকথাকে ভুল প্রমাণ করে নিমেষেই আকাশ থেকে টুপটাপ শব্দে ঝরতে আরম্ভ করলো সাদা তুষার। খোলা জানালায় দাঁড়িয়ে তুলোর মতো বরফ কণার ঝরে পড়ার দৃশ্য দেখে অভিভূত হলো রূপকথা। তার চঞ্চল মন নেচে উঠল বরফের সংস্পর্শে যাবার জন্য। ইচ্ছে করলো বরফ নিজ হাতে ছুঁয়ে দিতে। যেই ভাবনা সেই কাজ। সমস্ত ভয় ভীতি ভুলে সকলের অলক্ষ্যে চুপি চুপি রূপকথা বাড়ির ইয়ার্ডে বেরিয়ে এলো। ইতিমধ্যেই গাছপালা আর মাটির উপর জমে উঠছে নরম বরফের আস্তর। রূপকথা ঠোঁটের কোণে প্রশস্ত হাসির রেখা টেনে চারপাশে বিস্ফোরিত নজর বুলালো। চারপাশ কেমন নিঝুম নিস্তব্ধ। নিশাচর প্রাণীগুলোর শ্বাস ধ্বনি পর্যন্ত পাওয়া যাচ্ছে না। শুধু তুষার পড়ার মৃদু শব্দে ভরে আছে বনভূমি। বাইরে বেরোতেই রূপকথা বুঝলো শীতের মাত্রা যথেষ্ট। গায়ের ভারী ওভারকোট এই শীত নিরাময় করতে পারছে না। শীতে দাঁতের বাড়ি উঠল। বাতাসের তোড়ে এখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা কষ্টসাধ্য হলো। তবুও রূপকথা ঘরে ঢুকলো না। রূপকথা মুখ তুলে আকাশের দিকে তাকালো। এরপর আনন্দে দুহাত ছড়িয়ে দিল। ঘন তুষার কণা এসে পড়তে লাগলো তার চুলে, মুখে, কোটের উপর। ঠান্ডা বাতাসে নিঃশ্বাস ধোয়ার মতো ভেসে যাচ্ছে বাতাসে। হাতমোজাহীন হাতগুলো বরফ আর বাতাসের সংস্পর্শে শক্ত হয়ে নীল হয়ে উঠল। রূপকথা মাটি থেকে বরফ খামচে সেগুলো দিয়ে বল বানালো। এরপর তা ছুঁড়ে মারতে লাগলো এদিক সেদিক। সারফরাজ আজ বাড়িতে নেই। কোথায় গিয়েছে রূপকথা জানে না। সারফরাজের অনুপস্থিতি প্রথমবারের মতো রূপকথার কাছে আনন্দের ঠেকল। সে থাকলে নিশ্চিত ধরে বেঁধে তাকে ঘরে নিয়ে দরজা আটকে দিত আর বড় বড় ভাষণ শোনাতো ঠান্ডা জ্বর নিয়ে। রূপকথার এবার অদ্ভুত এক ইচ্ছে জাগলো, বরফের স্বাদ কেমন তা চেখে দেখার। রূপকথা হাঁটু ভেঙে বরফের উপর বসলো। এরপর আঙ্গুলের ডগা দিয়ে অল্প বরফ নিয়ে মুখে দিল। স্বাদ পানির মতো। রূপকথার ইচ্ছে হলো কয়েক খাবলা বরফ খেতে। সে মনের ইচ্ছেকে প্রাধান্য নিয়ে অল্প বরফ মুখে নিয়ে আইসক্রিমের মতো খেতে লাগলো। রূপকথার আনন্দ যখন চরম পর্যায়ে, এমন সময় সারফরাজের গাড়ি এসে থামলো বাড়ির প্রকাণ্ড গেটের কাছে। লুইস দৌড়ে এসে গাড়ির দরজা খুলে দিতেই ছাতা নিয়ে এগিয়ে এলো ইয়ং।
সারফরাজ গাড়ি থেকে নামতেই ড্যাফিন গাড়ি নিয়ে চলে গেল পার্কিং লটে। গাড়ি থেকে নেমেই রূপকথাকে দেখে সারফরাজের চোখ কপালে উঠল। সে ছাতা ফেলে দৌড়ে রূপকথার কাছে গিয়ে ধমকে বলে উঠল, কি করছো এসব? নিউমোনিয়া বাঁধাতে চাইছো নাকি? সারফরাজের ধমকে বরফ খাওয়াই বাধা পড়ল রূপকথার। সে নিচ থেকে পিটপিট চোখে উপরে তাকালো। সারফরাজ খেয়াল করলো রূপকথার চুল, ভ্রু আর চোখের পাপড়ি বরফের সাদা হয়ে উঠেছে। মেয়েটি সাংঘাতিক অসুস্থতায় ভুগবে বুঝতে পেরে সারফরাজ হাত বাড়িয়ে দিল রূপকথাকে মাটি থেকে তুলতে। রূপকথা সারফরাজের হাত স্পর্শ করতেই সারফরাজ চমকে উঠল। হাত দুটো বরফের চাইতেও ঠান্ডা। হ্যাচকা টানে রূপকথাকে দাঁড় করিয়ে কোলে তুলে নিল সারফরাজ। এরপর হন হন করে ডাইনিং রুমে ঢুকে দরজা আটকে দিল। রূপকথার গায়ের ভেজা কোট গা থেকে খুলে একটা ভারী উলের সোয়েটার পরিয়ে নিল সারফরাজ। এরপর তাকে টেনে হিঁচড়ে ফায়ার প্লেসের একদম কাজ ঘেঁষে দাঁড় করিয়ে হাত ছেঁকতে লাগলো। রূপকথার মনে হলো হাত দুটো কেমন অনুভূতিহীন শক্ত হয়ে রয়েছে আর সেগুলোতে চিনচিনে ব্যথা করছে, কিন্তু ভয়ে সারফরাজকে বলতে পারল না। টাওয়াল দিয়ে রূপকথার মাথা পরম যত্নে মুছিয়ে মাফলার দিয়ে গলা পেঁচিয়ে দিল সারফরাজ। সহসাই ফচ করে এক হাঁচি দিয়ে বসলো রূপকথা। সারফরাজ করুণ হেসে কপাল চাপড়ালো। পরপর কয়েক দফা হাঁচির পর কাশি শুরু হলো রূপকথার। রূপকথার শরীর একটু উষ্ণ হতেই সারফরাজ কোনো বাক্য ব্যয়হীন রূপকথাকে তার কক্ষে নিয়ে গিয়ে ভারী ভারী দুটো ব্ল্যাঙ্কেট মুড়িয়ে শুইয়ে রুম হিটার চালু করে বাইরে বেরিয়ে এলো। এরপর কোনো মতে তাড়াহুড়ো করে নিজের পোশাক পাল্টে কিচেনে এলো। ঝটপট চুলা জ্বালিয়ে মশলা চা বানিয়ে রূপকথার কক্ষে দৌড়ালো। নিজের অবস্থার অবনতি দেখে রূপকথার ভয় হতে শুরু করলো। এবার তার মনে হচ্ছে তার জ্বর আসবে। জ্বর এলে ভারী বিপদ, তাকে সামলানো মুশকিল হয়ে যাবে সারফরাজের জন্য। এদিকে কাঁচতে কাঁচতে গলাটাও ব্যথা করছে। নিউমোনিয়া কি হয়ে গেল তবে? সারফরাজ রূপকথার সামনে চায়ের পেয়ালা ধরে ভারী গলায় বলে উঠল, নাও, এটা খেয়ে নাও। রূপকথা বাধ্য বাচ্চার ন্যায় ভারী কমফোর্টার সরিয়ে উঠে বসে চায়ের কাপটা নিল। এরপর তাতে চুমুক বসালো। একটা চেয়ার টেনে তাতে বসতে বসতে সারফরাজ রূপকথাকে শুধালো, আচ্ছা একটা কথা বলো, তুমি কি পৃথিবীতে নতুন? রূপকথা ঢের বুঝলো সারফরাজ তাকে বকাঝকা করতে প্রস্তুতি নিচ্ছে। তাই রূপকথা আগ বাড়িয়ে বলে উঠল, যদি একটাও বকা আর ধমক দিয়েছো তো আমি দু চোখ যেদিকে যাই সেদিকে চলে যাব। তখন রুদ্ররাজ এসে ধরে নিয়ে আমায় বিয়ে করে ফেলবে, তখন মজা বুঝবে। সারফরাজ ঠান্ডা চোখে রূপকথাকে পরখ করে অন্যত্র দৃষ্টি সরিয়ে তপ্তশ্বাস ফেলে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করলো। চাটা শেষ করে রূপকথা আবার শুয়ে গেল। এরপর বলে উঠল, চলে যাও লাইট অফ করে, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। সারফরাজ হাত ঘড়িতে সময় দেখল, কেবল রাত 8টা বাজে। রূপকথাকে কখনো এমন টাইমে ঘুমোতে দেখেনি সে। শরীর নিশ্চিত খারাপ হচ্ছে, তাই জন্যেই চোখ বন্ধ হয়ে আসছে। কি হলো যাও? রূপকথার পুনরায় আওয়াজে লাইট নিভিয়ে বেরিয়ে এলো সারফরাজ। এরপর মায়ার ঘরের দিকে পা বাড়ালো। সারা সন্ধে রূপকথার দেখা না পেয়ে নিজ কক্ষে কম্বল জড়িয়ে শুয়ে আছেন মায়া। আজ বড্ড ঠান্ডা পড়েছে। সারফরাজ দরজায় নক করে জিজ্ঞেস করলো, মা ঘুমাচ্ছে। সারফরাজের গলা পেয়ে ঠোঁটের কোণে হাসির রেখা টেনে মায়া উঠতে উঠতে বলে উঠল, না রে বাবা, ঠান্ডার জন্য শুয়ে আছি, আয়। সারফরাজ মায়ার বিছানার কোণে বসে মায়াকে জড়িয়ে চোখ বুজে কিছুক্ষণ চুপ করে রইল। ছোটবেলার নিত্যদিনকার অভ্যেস ছিল এটি। বাইরে থেকে ফিরেই মায়ের গন্ধ নেওয়া। অদ্ভুত এক প্রশান্তি কাজ করে মনের মধ্যে। মনে হয় সমস্ত হতাশা, বিপদ, ভয় সব কেটে যায় এই গন্ধে, এই স্পর্শে। মায়া সারফরাজের চোখে মুখে হাত বুলিয়ে বলে উঠলেন, কিছু হয়েছে? মন খারাপ? না, ভালো লাগছে তোমার গন্ধ নিতে। মায়া অল্প হাসলেন। এরপর বললেন, মেয়েটা কোথায়? সারফরাজ বিরক্তি ভরা গলায় জবাব দিল,
আর বলো না মা, মেয়েটা বড্ড অবুঝ। বাইরের বরফ এসে এত সময় ধরে ভিজেছে, আবার সেই বরফ খেয়েছে। রাতে জ্বর না এলেই হয়। মায়া উৎকণ্ঠা নিয়ে বলে উঠলেন। সর দেখি, একবার দেখে আসি। মায়ার কোমর জড়িয়ে মায়ার কোলে মাথা রেখে সারফরাজ আদুরে গলায় বলে উঠল। ঘুমাচ্ছে, সকালে যেও। এখন আমার মাথাটা একটু টিপে দাও, ওই ছোটবেলার মতন। সারফরাজের মাথা টিপতে টিপতে মায়া বলে উঠল। তোর নানা আমাকে একটা বদ্ধ ঘরে অনেক বছর বন্দি করে রেখেছিল সরফরাজ। ওই ঘরে না ছিল কোনো আলো, না ছিল কথা বলার মানুষ। আমার একাকিত্বের কল্পনার সঙ্গী ছিলি তুই। তোকে এক পলক দেখতে, একটু আদর করতে মরিয়া হয়ে উঠেছিলাম আমি। আব্বাকে অনেক অনুরোধ করেছি আমাকে মুক্ত করে দিতে, কিন্তু আব্বা আমার উপর এতটুকু রহম করেননি। আব্বা কেমন যেন নিষ্ঠুর হয়ে গিয়েছিলেন। আম্মার মৃত্যু, ভাইজানের মৃত্যু আব্বাকে হৃদয়হীন বানিয়ে দিয়েছিল। আব্বা মনে করেন এসবের জন্য আমিই দায়ী। সারফরাজ ব্যথিত গলায় শুধায়। বাবা কখনো সন্তানদের উপর এতটা কঠোর হতে পারে মা? সারফরাজের মাথায় হাত বোলাতে বোলাতে মায়া বলে উঠলেন। আমার প্রতি আব্বার আকাশ সম ঘৃণা জন্মেছিল। সন্তান ছাড়া, পরিবার ছাড়া কতটা যন্ত্রণা অনুভূত হয় সেটা তিনি আমাকে বোঝাতে চেয়েছিলেন। সারফরাজ চট করে উঠে বসে শুধালো। আচ্ছা মা, একটা কথা বলো, তুমি রুদ্রের কাছে কিভাবে পৌঁছালে? আর সে বিদেশি বা কিভাবে এলো? ঝাপসা স্মৃতি হাতড়ে মায়া বলতে লাগলেন। বড় ভাইজান আগে থেকেই অবৈধ সব কাজের সাথে জড়িত ছিল। নেশা পানীয় গিলতেন প্রচুর। বড় ভাবি গোপনে আমাকে সব জানায় একদিন। আমার সঙ্গে ভাবির যোগাযোগ ছিল দীর্ঘদিন। বড় ভাবিকে ভাইজান প্রচুর মারধর করতেন। মার খেতে খেতে শরীর পচে গেছিল তার। তোর বয়স যখন 6, হঠাৎ একদিন খবর পেলাম ভাবি হার্ট অ্যাটাকে মারা গেছেন। তোর বাবা আমায় নিয়ে গেলেন চিটাগাং, কিন্তু আব্বা আমায় হাবেলির গেট থেকেই যা তা করে বের করে দিলেন। বড় ভাইজানের ছেলে রুদ্র তখন 8 কি 9 বছরের। ছেলেটা ঘুরে ঘুরে কাঁদছিল সারা বাড়িময়। আব্বার অপমান, হুমকি ধামকি অগ্রাহ্য করে আমি রুদ্রকে বুকে জড়ালাম, কিন্তু তার চোখের ঘৃণা আমাকে থমকে দিল। তার চোখ জোড়া দেখে মনে হলো সেগুলো আমায় হুঙ্কার থেরে বলছে, আমার মায়ের মৃত্যুর জন্য তুমিই দায়, তোমাকে আমি ছাড়ব না। ওইটুকুন ছেলের এমন ভয়ানক চোখ দেখে আমি বেশ ভীত হলাম। কোনো মতে তোর বাবার হাত ধরে বেরিয়ে এলাম ভাবির দাফন হবার আগেই। তোর বয়স যখন 8, হঠাৎ একদিন বিধ্বস্ত হয়ে তোর বাবা বাড়ি ফিরলেন। তাকে কেমন অস্থির আর অপরাধী দেখাচ্ছিল। বিয়ের 10 বছর জীবনে তাকে এতটা অসহায়, ভগ্ন কখনো দেখিনি আমি। মানুষটা বড্ড সহজ আর প্রাণখোলা ছিলেন, কিচ্ছু লুকাতেন না আমার কাছে। রাতে তুই ঘুমানোর পর তাকে শক্ত করে চেপে ধরলাম। ঘটনা যা শুনলাম তাতে আমি হতবাক না হয়ে পারলাম না। বড় ভাইজান মাদক, অস্ত্র আর নারী পাচার কাজে বর্ডারে ধরা পড়ে গুলি খেয়ে মারা গেছেন। সবচাইতে লোমহর্ষক যা ছিল তা হলো সঙ্গের রুদ্রও ছিল। বর্ডার আর্মিদের উপর বড় ভাইজান বন্দুক চালিয়েছিলেন। নিজেকে কলঙ্কিত করে গায়ের পোশাকে দাগ ফেলে ভাইজানকে বাঁচাতে চেয়েছিলেন তোর বাবা, কিন্তু উপর থেকে কড়া আদেশ ছিল ভাইজানকে ক্রস ফায়ার করার। তোর বাবা নিজের কাছের এক মেজরের সাহায্যে রুদ্রকে ওই স্পট থেকে সরিয়ে চিটাগাং পৌঁছে দিয়েছিলেন, নয়তো রুদ্র কিশোর জেলে পচে মরত। ঘটনার কয়েকদিন পর তোর বাবা। বলতে বলতে কেঁদে ফেললেন মায়া। বাকি ঘটনা সারফরাজ জানে। বাড়ির আঙিনায় খেলা করছিল সারফরাজ। মায়া ঘরের কাজে ব্যস্ত। এমন সময় কয়েকজন লোক একটা বড় কার্টুন তাদের ঘরের দরজায় ফেলে বলে উঠেছিল, আপনার জন্য একটা পার্সেল এসেছে মায়া চৌধুরী। বলেই লোকগুলো আর দাঁড়ায়নি। মায়া অবাক হয়ে সেই কার্টুন খুলতেই কর্নেল সাদাব শাহজাইন এর কাটা মুন্ডু আর টুকরো টুকরো দেহ পাওয়া গিয়েছিল। সারফরাজ নিজেও বাবার এহেন অবস্থা দেখে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। সাদাব শাহজাইনের দাফনের পর অনেক মামলা মোকদ্দমা হয়েছে, কিন্তু খুনিকে পাওয়া যায়নি। মায়া জানতেন কে করেছে এই কাজ, কিন্তু নিজের বাবাকে জেলে পাঠাতে চাননি তিনি। শুধু সুভান চৌধুরীর সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছিলেন,
আমাকে বিধবা করে দিলেন আব্বা। আমার ছেলেটা যে এতিম হয়ে গেল আব্বা। আমার জীবনের রঙগুলো এভাবে কেড়ে নিলেন আপনি। সাদা থানে জড়িয়ে দিলেন আমাকে। আমার উপর এতটাই ঘৃণা আপনার আব্বা। সুবহান বিনা বাক্যে নিজের লোকদের আদেশ দিলেন। ওকে অন্ধকার ঘরে বন্দি করে রাখ। পরিবার ছাড়া, সন্তান ছাড়া কেমন অনুভূত হয় তা ওকে বোঝা। লোকগুলো সুবহানের আদেশে মায়াকে টেনে হিঁচড়ে একটা ঘরে বন্দি করে দেয়। দিনে একবেলা খাবার পাওয়া যেত। স্বামীর শোক, সন্তান ছেড়ে আসা, ঠিকমতো খাবার না পাওয়া আর ঘটঘুটে অন্ধকার ঘর মায়াকে অন্য এক জগতে পৌঁছে দিল। মুক্ত জীবন থেকে মিলল বন্দি জীবন। এদিকে সুবহান নাতি রুদ্রকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করলেন, কারণ আর্মি বহর তখনও গায়েব হওয়া রুদ্রকে খুঁজছিল। রুদ্র বিদেশ গিয়ে পড়াশোনা করে বাহ্যিক মানুষ তো হয়েছে বটেই, কিন্তু ভেতরে ঠিকই পশুই রয়ে গিয়েছে। মায়া আরো কিছু বলতে চাইলেন, কিন্তু ভুলে গেলেন। সারফরাজের পুরো ঘটনা আর জানা হলো না।